মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। 12 বছর আমাদের রিলেশন ছিল, তারপরে আমাদের বিয়ে হয়েছে আর কি। তখন তুমি বলতো, পরে দেখি আপনি আপনি বলছেন। আমি বলো, বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়। তা বললাম যে যখন আমার গানগুলো চুরি হয়ে যাচ্ছে, প্লিজ আপনি একটু একটু বলে দেন। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। দর্শক, স্বাগত জানাচ্ছি রিদম অফ টাইমসে। আজ আমাদের সাথে আছেন বাংলা সফট রক এবং মেলো রকের কিংবদন্তি শিল্পী মেজবা রহমান। মেজবা ভাই, কেমন আছেন? ভালো। একটা ঘটনায় আপনাদের খুব পুরনো একটা গান, একদম শুরুর দিকের গান, সেটা খুব আলোচনায় চলে এসেছে। একটা দেশ জুড়ে একটা বিপ্লব হয়ে গেছে আমরা যেটা দেখেছি। প্রকৃতির একটা গান, একটা সুন্দর একটা স্নিগ্ধ গান, কিন্তু সেটা আসলে বিক্ষোভ এবং প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠলো। কেমন লাগছে পুরো বিষয়টা? না, বিষয়টা আসলে একটু মানে চমকপ্রদ যে আমাদের গানটা একদম নির্মল প্রকৃতিকে নিয়ে আর কি গানটা, কিন্তু সেটাও কখনো কখনো প্রতিবাদের ভাষা হতে পারে। এটা এই এই ঘটনা না হলে তো বুঝতে পারতাম না, কারণ আমরা সাধারণত যেটা মানে ইউজ টু বা অভ্যস্ত, নজরুলের কারার ওই লৌহ কপাট অথবা দুর্বার কি দুর্গমগিরি কান্তার মরু, এইসব গানে আমরা সবসময় বিপ্লবের গান বা আন্দোলনের গান হিসেবে চিন্তা, প্রতিবাদের গান। কিন্তু এরকম নির্মল একটা প্রকৃতির গানও কখনো কখনো হতে পারে, সেটা এই সাধারণ মানুষ সেটা আমাদেরকে মানে দেখালো আর কি। বিষয়টা এটা একটা অন্যরকম একটা অনুভূতি। সুস্থ একটা যে শিল্প চেতনা এবং শিল্প বোধের পক্ষে যে গণমানুষ আছে, সেটা কিন্তু আবারও আমরা একটা আশার আলো দেখতে পেলাম। কারণ নানা অন্ধকারের মাঝে এই ধরনের ঘটনাগুলো তো আমাদের আশা যোগায়, এবং গানটা কালজয়ী পর্যায়ের একটি গান, এবং এই গান আরো বহু বছর টিকে থাকবে, এটা আমাদের বিশ্বাস। ভাইয়া, দর্শকদের জন্য একটা গান শোনাবেন কিনা, যে গানটা সম্প্রতি খুব জনপ্রিয় হয়েছিল? এই গানটাই না হলে আমরা শুনে ফেলি। নিশ্চয়ই, আমরা তাহলে একটু ট্রাই করি। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানাই চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানাই চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানাই চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে গান 90-এর দশকে আপনারা গান রিলিজ করলেন, তার আগেও তো একটা ব্যান্ড করতেন যতদূর জানি। যতদূর জানি খুলনায় আপনার প্রথম ব্যান্ড, এবং সেখানে অনেক আপনার চেয়েও বয়সে বড় কিছু সিনিয়র মিউজিশিয়ানদের নিয়ে আপনার প্রথম ব্যান্ডের শুরু। সেই ব্যান্ড ভাঙা এবং নতুন করে ডিফারেন্টাইজ গড়া, এই গল্পটা যদি আমাদের একটু জানাতেন।
আমি তো আসলে যখন এই টুকটাক একটু কর্ড বাজানো শিখলাম আর কি, যে একটা প্রোগ্রাম করেছি, তখন দেখলাম যে বেশ একটা ভালো একটা পাচ্ছি আর কি, ফিডব্যাক পাচ্ছি আর কি। স্মরণ করছি এই বাচ্চু মল্লিক নাম, উনি আমার সাথে প্রায় যোগাযোগ করতো, এসে বলতো যে তুমি আমাদের ব্যান্ডে জয়েন করো। একদিন হয়তো গিয়েছি আমি, যাওয়ার পরে তাদের আমি ওই দেখলাম, ওয়ার্ম আপ দেখলাম। তারা দেখার পরে ওরা আমাকে বললো যে তুমি আমাদের সাথে একটু গান করো। তা আমি করলাম এবং আমার এত ভালো লেগেছিল, আমি তখন আর দেরি করি, আমি বললাম যে আমি আজকে থেকে আপনাদের সাথেই আছি আর কি। ওই আমার প্রথম ওখানে জয়েন করা, এবং ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি সত্যি কথা। তা আমরা যে শোগুলো করতাম, এর ভিতরে একটা শো ছিল আজম খান কমার্স কলেজ, আমাদের খুলনাতে একটা নাম করা কলেজ আর কি, ওখানে শো ছিল। তখন দেখলাম যে আমরা যত শো করেছি এর আগে, মানে আগে পরে, সবচেয়ে বেস্ট শো ছিল ওটা। তারপর আমরা শোয়ের পরে একটা কি জিনিস কী করতাম, আমরা যেটা রেমুনেশন পেতাম, আমরা সবাই একটু চাইনিজে বসতাম, যে চলো একটু চাইনিজ খাই। এটা একটা আমাদের ওখানে বসার পর আমরা আত্মবিশ্লেষণে বসতাম, যে আমাদের ভুল ত্রুটি এগুলো নিয়ে বসতাম আর কি। সেদিন যথারীতি মন টন খুব ফুরফুরে, যে খুব সুপার প্রোগ্রাম হয়েছে। তা আমি ঢোকার পরে দেখলাম যে সবাই মোটামুটি বসা, সবার মুড অফ আর কি। তাহলে এমনি হতে পারে, আমরা প্রোগ্রাম করেছি আজকে আর কি, হতে পারে সবাই একটু। তার কি খবর টবর কথা টথা, এর ভিতরে হঠাৎ করে আমাদের সিনিয়র একজন মেম্বার, মানে ড্রামার, উনি হুট করে বললো যে তুমি আমাদের এই মানে ইস্ট এরকমই একটা বিষয়টা, যে শৃঙ্খলা ভঙ্গ করেছো বিষয়টা, মানে তুমি সিরিয়াল ব্রেক করেছো। মানে আমরা 10টা গান করেছি ওখানে, 1, 2, 3, তাদের প্ল্যান ছিল যে আমি একটা একটা করে ওই শুরু 1 নম্বর 2 নম্বর এইভাবে গাইতে থাকবো, কিন্তু আমি সেটা করি না। কেন করি না? আমার কাছে মনে হচ্ছে দর্শকদের টেস্ট যেভাবে, আমি ওইভাবে চিন্তা করছি যে 10 নম্বর গান আমি 2 নম্বর গেয়েছি, বা এইভাবে করেছি আর কি, এদিক ওদিক করেছি, ওরা একটু সমস্যায় পড়ে গেছে আর কি। আমি ধরেছি আর কি, আমি বললাম এইটা ধরেন, তো এইটা আর কি ব্যাপার। ভাবছিলাম যে এখানে ডমিনেটিং টেন্ডেন্সিটা এখানে একটু বেশি হচ্ছে। তা আমি যখন এই কথা বলার পরে বাচ্চু মল্লিক, উনি যে ওই সিনিয়র পার্সন, ওনার সাথে আমি সব কিছু বললাম যে আমি ওখানে যাব না, আমি ওখানে ফ্রিডম পাচ্ছি না, ওখানে পাচ্ছি না। আমাদের এত ভালো প্রোগ্রাম হলো, তারপরে ওনারা আমাকে, ওনাদের যে এইটা আমার ভালো লাগে না, আমি যাব না। শো আসছে, এত শোটো আসছে, আমি আর যাইনি, সত্যি কথা যাইনি। আর ওরা তখন নতুন সিঙ্গার, ওরা নিয়ে ওরা কাজ করছিল। আসলে সৃষ্টিশীল মানুষের অভিমানও কিন্তু খুব তীব্র হয়। ছোট্ট একটি কথা কিন্তু হৃদয়ে দাগ কেটে গেছে বলেই কিন্তু এতদিনের একটা একসাথে চলা, সেটা কিন্তু ভেঙে ফেলতে হলো। তারপরে এর ভিতরে একটা সমস্যা হলো কি, এর ভিতরে খবর পেলাম আমাদের যেহেতু নিজস্ব কিছু গান আমরা অলরেডি করে ফেলেছি, যে নতুন যে সিঙ্গার, তার মাধ্যমে ওরা রেকর্ডিং করছে ঢাকা সারগামে, এবং ওখানে আমার লেখা গানই বেশি আর কি, আমার নিজের লেখা, নিজের সুর। তা আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমি নিজে অ্যালবাম বের করবো, এই প্ল্যান করছি। তখন আমি কী করলাম, আচ্ছা আমি আগে করে ফেলি। তা আমি দ্রুত চলে এসে, আমি এদেরকে কথা আমি সবসময় না বললেই না, ওই উইনিং ব্যান্ড, ওরা তখন ছিল, ওদের সাথে একজনের মাধ্যমে আমার সম্পর্ক ছিল, শেলি ভাই। এই শেলি ভাইয়ের কথা বলতেই হয়, শেলি ভাই, চন্দন, তারপরে রঞ্জন ভাই, বিপ্লব, ওরা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছিল। আমি তো আসলে রেডি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমি ওই শুধুমাত্র গানগুলো চুরি হয়ে যাবে এই চিন্তা করে আমি ঢাকায় এসে খুব দ্রুত রেকর্ডিংয়ে চলে গেলাম। রেকর্ড করে যখন গানগুলো মানুষ শুনছে, বলছে গানগুলো তো ডিফারেন্ট হয়েছে, খুব ভালো হয়েছে, এরকম সবাই বলছে, তখন আমার মাথায় কাজ করলো যে যেহেতু ডিফারেন্ট হয়েছে বলছে, তাহলে ডিফারেন্ট টাচ ব্যান্ডের নাম রাখবো। মানে গান রেকর্ড শুরু হয়েছে, তারপর ব্যান্ডের নাম করা হলো। তারপরে আমার বন্ধুরা সবাই মিলে, ওরা আমাদেরকে ওই উইনিং ব্যান্ড আমাদেরকে একদম অল থ্রু সাপোর্ট করেছে। অবশ্য উইনিংও একটা অসাধারণ ব্যান্ড ছিল আমাদের, এবং মেলোরক নিয়ে তাদের যে কাজ, বিশেষ করে ইচ্ছে করে যাই চলে যায়, অচিনপুর, অনেক সুন্দর সুন্দর গান। আপনাদের ওই সময়টা আসলেই অসাধারণ ছিল, সত্যি কথা অসাধারণ। মানে যেই সময় আসলে আমরা এক ধরনের বাংলা আধুনিক গানের যে ঘরানা, তারপরে এসে ব্যান্ডের যে রক গান নিয়ে কাজ, এবং সেখানে আরো অনেক ব্যান্ড কাজ করছেন, কিন্তু হার্ড রক বা মেটাল আসলে রিসিভ করার মতো ক্ষমতা কিন্তু বাঙালি শ্রোতার তখনও হয়ে ওঠেনি। আপনাদের গানগুলো, যেগুলো আসলে মেলোডি নির্ভর, সেই সাথে ওয়েস্টার্ন টাচ আছে, এই গানগুলো কিন্তু গণমানুষের কাছে খুব সত্যি কথা তোমাকে বলি যে
ওই সময় কিন্তু মানুষের একটা ছিল যে একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হলো পার্শ্ববর্তী দেশের একটা গানগুলো আমাদের এখানে খুব চলতো। হিন্দি গান খুব চলতো এই সময়, হিন্দি গান, তারপর ওদের ক্যালকাটার গান, কলকাতার বাংলা গান খুব, হ্যাঁ এইসব চলতো। কিন্তু আমাদের ওই ব্যান্ডের সত্যি কথা ওই সময় কিন্তু আমরা উঠে আসি এবং তাদের একটা বিরাট অবদান আছে আর কি। আমাদের নিজস্ব গানের দিকে মানে শ্রোতাদেরকে টেনে আনা বা করা, কানেক্ট করা, এটা কিন্তু ওই ব্যান্ডের এইটা ছিল। কিন্তু এটা কিন্তু তারা কিভাবে স্বীকার, এবং আমি এও দেখেছি যে ক্যালকাটারা আমাদের ব্যান্ডকে ফলো করতো, আমাদের ব্যান্ডকে তারা করতো, অনেক বেশি অনার করতো, ফলো করতো। স্বাভাবিক, কারণ রক মিউজিকে বিশেষ করে মেলো রক, সফট রক, হার্ড রক, এই ধরনের ঘরানায় তো আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে, ইভেন এখনো এগিয়ে আমাদের যে ধারণা। আপনারা যে কাজ করছেন এবং সেখানে বাচ্চু ভাইরা ছিলেন, জেমস ভাইরা, শাফিন ভাইরা, এবং আপনারা সবাই, মানে আপনাদের জেনারেশনের সবাই অসাধারণ কাজ করেছেন এবং আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে বাংলা গানের ভান্ডারকে আপনারা এইভাবে সমৃদ্ধ করেছেন। এরপর তো অ্যালবাম রিলিজের পর সারা দেশে জনপ্রিয়তা এবং তারপরে প্রচুর কনসার্ট, প্রচুর জায়গায় যাতায়াত, দেশ বিদেশে নানান জায়গায় গান করেছেন, বহু মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। কিন্তু একটা সময় সে ডিফারেন্ট কিছুটা স্তীমিত হলো। স্তীমিত হয়েছিলাম, এটার মূল কারণ ছিল আমার বাবা এক্সপায়ার করেন। প্রয়াত হওয়ার পরে আমি ছিলাম বড় ছেলে, তা আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, তা আমাকে টেক ওভার করতে হয় এটা আর কি। আমি যখন ফিরে যাই, এবং এটা তো আপনারা ভালো করে জানেন যে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সব আমাদের রাজধানী কেন্দ্রিক, ক্যাপিটাল সিটিতেই সব কিছু। এখান থেকে তুমি চলে যাবা তো একদম বিচ্ছিন্ন এরাইজ হয়ে যাবো আর কি, এরকম একটা বিষয় আর কি। তো আমি ওই সময়টা আমি একটু ব্যস্ততা ছিল, ওদিকে ছিল বড় ছেলে হিসাবে। তারপর একটু কিছুটা স্থিতিশীল হই, তখন আমি আবার কাম ব্যাক করি। আপনারা নিজেরা যখন স্টেজে উঠছেন তখন যে উন্মাদনা, আপনাদের গান নিয়েও কিন্তু প্রচুর মানুষ গাইছে এবং তাদের নিয়েও প্রচুর উন্মাদনা। এবং অনেক মানুষকেই আমরা দেখেছি অনেক কনসার্টে, যেখানে হয়তো লোকালি যে কনসার্টগুলো হয়, এমনকি অনেক কর্পোরেট কনসার্টেও আপনাদের গান গেয়ে কিন্তু অনেকে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন, তাদের পরিবার চলছে, সংসার চলছে। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, আমি সেদিন কোথায় গিয়েছিলাম, সেখানে লাইভ মিউজিক হচ্ছে, আবার আর কি, আমি ওখানে রেস্টুরেন্টে গিয়েছিলাম আর কি। তাই দেখি সবাই সব গানই করছে, তার ভিতরে আমাদের একটা নাম্বারও আছে আর কি, একটা দুটো আছে আর কি। কেমন লাগে এরকম সময়? না, ভালো লাগে এগুলা, সত্যি কথা এগুলা এনজয় করি এগুলা। এটাই তো আমাদের অ্যাচিভমেন্ট, যে এখনো 30 বছর 35 বছর আগে, হ্যাঁ অলমোস্ট 36 ইয়ার্স ব্যাক আমরা গানগুলো করেছি। এখনো এখন যে ইয়াং জেনারেশন তাদেরকে এখনো কানেক্ট করছে, এটা আমাদের, আমি মনে করি এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ভালোবাসার তানপুরা গানটা কি একবার শুনে ফেলতে পারি? হ্যাঁ, শুনতে পারি ভালোবাসার তানপুরা। আমার ভালোবাসা তানপুরাতে সূর্যে বাজে না, আমার ভালোবাসা পুরাতে সূর্যে বাজে না। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আমার ভালোবাসা পুরাতে সূর্যে বাজে না। আয় কেমনে ভুলিব সেদিন বলো, যেদিন তুমি পাশে ছিলে। ভুলিব কেমনে সে রাত বলো, যে রাতে তুমি গেছো চলে। আজ তারা আকাশে নিখো তারা, চাঁদে শুধুই অন্ধকার। ভালোবাসা তানপুরাতে সূর্যে বাজে না, আমার ভালোবাসা তানপুরাতে
দুপুরাতে সূর্যে বাজে না। এই পুরো ক্যারিয়ারে সবচেয়ে আপনার করা কোন গানটা সবচেয়ে প্রিয় আপনার কাছে? সবচেয়ে জি, একটা গান আমরা থার্ড অ্যালবামে করেছি আর কি। গানের কথাটা হলো বেদনার রং কি বলো আর কি। গানটা খুব একটা করা হয় না, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট গান ওই গানটা। সেই সাথে আপনাদের খুব জনপ্রিয় একটা গান ছিল দৃষ্টিপ্রদীপ। হ্যাঁ, দৃষ্টিপ্রদীপ এবং প্রথম অ্যালবামেরই গান, এবং পুরো বাংলাদেশ এই গানে মুগ্ধ হয়ে গিয়েছিল, এবং গানটার এখনো প্রচুর জনপ্রিয়তা আছে। কি বলবো, মানে যতগুলো গান করি তার মধ্যে আমার মনে হয় এই গানটা বেশি কষ্ট হয় আমার গাইতে। মানে ওই যে বিশেষ করে অন্তরা যেখানে সেখানে, যদিও আমি আমাকে সবাই বলে যে আমি যে গানগুলো করি প্রয়োজনে আমরা একটা নোট নামিয়ে করি বা একটা দুটো নোট নামিয়ে, কিন্তু আমি সেটা করি না। আমি কিন্তু এখনো কিন্তু আমরা যে আগের যে ইয়েটা ছিল সেই ইসেই আমরা করি। জি, মূল স্কেলই আমরা দেখি সবসময় আপনি মূল স্কেলেই গান, এবং সবসময় স্ট্যান্ডার্ড টিউনিং গিটারেই থাকে আপনার গানের ক্ষেত্রে। এটা কিন্তু অনেক বড় বিষয়, কারণ অনেকে কিন্তু অনেক নামিয়ে ফেলে অনেকেই। আমরা দৃষ্টিপ্রদীপ গানটা কি একটু শুনতে পারি নাকি? দৃষ্টিপ্রদীপ না, কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা, কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা, তুমি না এ ভুবনে কিছু চাই না, এ মনের গভীরেতে ব্যথা দিও না, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়, এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই, বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, এই গানগুলো আসলেই কাজ। সামনে আমরা জানি আপনার নতুন অ্যালবামের কাজ চলছে, এবং খুব দ্রুতই সেসব গান রিলিজ পাবে। কি ধরনের গান করেছেন বা কি ধরনের গান এবার ভক্তদের উপহার দিচ্ছেন? আমি একটা গান আজকে করব, মানে ওই যে গানগুলো মানে করতে চাই তার ভিতরে একটা গান আমার ইচ্ছা আছে এখানে অল্প একটু করবো আর কি। এই গানটার পিছনে একটা মানে ছোট স্টোরি আছে। সেটা হলো কি, ওই আমরা ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো এখন করি স্টেজ শোগুলা, দেখা যায় যে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের কোনো রিইউনিয়ন আর কি, মানে সবাই ওখানে জড়ো হয়, সবাই রেজিস্ট্রেশন করে, ছোট থেকে বড় সবাই। তো তখন আমার বেটার হাফ মানে মিসেস, সে বললো যে সে আমাকে আপনি করে বলে আর কি। 12 বছর আমাদের রিলেশন ছিল, তারপরে আমাদের বিয়ে হয়েছে আর কি। তখন তুমি বলতো, পরে দেখি আপনি বলছেন, আমি বলো কোনো সমস্যা নেই। আচ্ছা, মানুষ আপনি থেকে তুমিতে যায়, আপনারা তুমি থেকে আপনিতে। আচ্ছা, সম্মানের জায়গাটা হয়তো বেড়ে গেছে। এখন ও বললো যে আপনি একটা কাজ করেন, এই রিউনিয়নের উপরে মানে পুনর্মিলন যে এইগুলা, ওটার উপর একটা গান করতে পারেন। সবসময় দেখি আপনাদেরকে যেতে হয়। একদিনে ও যখন বলার পরে একদিনেই আমি গানটা রেডি করে আমি আমাদের ব্যান্ড মেম্বারদের শোনালাম, এবং আমরা দু একটা স্টেজও করেছি। এবং বিশ্বাস করবা না, মানে এই একদম আনরিলিজ ট্র্যাক, তারপরেও মানুষ এটাকে নিয়েছে আর কি। তা আশা করি পরে যে গানগুলো করব, যেগুলো আমরা করছি, এগুলো মানে শ্রোতাদেরকে কানেক্ট করবে। অবশ্যই ডিফারেন্ট টাচের একটা বড় ভক্ত শ্রেণী আছে বিশ্বজুড়েই, বাঙালি যারা আছে ডিফারেন্ট টাচের ভক্ত, এবং আমরা সবাই অপেক্ষায় আছি। ভাই, গানটা কি শুনেই ফেলবো কিনা? হ্যাঁ, শোনা যায়। আমি এই গানটার কথা হলো যে যারা সবাই গেট টুগেদার করি বা বন্ধুরা যায়, আবার যখন ফিরে চলে যাই, আবার মানে আবার কবে আমাদের গেট টুগেদার হবে বা আমরা রিউনিয়ন করব, মানে গানের কথার মূল এটা হলো, থিমটা হলো বন্ধু আবার কবে দেখা হবে আর কি। হ্যাঁ, এই গানের কথাটার এটা হলো মূল আর কি। তো যাই আর কি।
ছেলেবেলাতে ঘুড়ির সাথে পাখির মতো ভেসে বেড়াতে পথ ভুলে চলে গেছি বহু দূরে, ফেলে আসা সে সময় কোনো কিছুর বিনিময়, যদি পারো দিনগুলি ফিরিয়ে দেবে, বিনিময় নিতে চাও যত নেবে বন্ধু, আবার কবে দেখা হবে বন্ধু, আবার কবে দেখা হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অসাধারণ। হ্যাঁ, একদম নতুন গান, এটা আমরা এক্সপেরিমেন্ট করছি, মানে আশা করছি খুবই ভালোভাবে মানুষ এই গানগুলো নেবে এবং আমরাও অপেক্ষায় আছি এই গানগুলো। হ্যাঁ নিশ্চয়ই, খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করবো আর কি। আপনারা এমন একটা বাস্তবতায় রক মিউজিক শুরু করেছিলেন যখন আসলে রক মিউজিক করাটা খুব দুষ্কর ছিল, পরিবারের চাপ, সমাজের চাপ, এটাকে অপসংস্কৃতি বলা, সেই জায়গা থেকে রক মিউজিককে একটা প্ল্যাটফর্মে আপনারা এনেছেন এবং যেটাকে এখন মেইন স্ট্রিম একটা মিউজিক ধারা এখন পরিণত হয়েছে। এই সমস্যাটা তখন ছিল কিন্তু একদম, যে এই অপসংস্কৃতি, এটা অপসংস্কৃতি বলতো যারা খুব বোদ্ধা ছিল, তারা কিন্তু সমাজের মানে প্রগতিশীল একটা শ্রেণী আর কি, তারা কিন্তু ওই কি বলবো, যে অনেকে বলে না যে ওই ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, তার কিন্তু না, একদম সমাজের প্রগতিশীল যে অংশটা, তারাই কিন্তু এটাকে অপসংস্কৃতি বলতো। বাংলাদেশের মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্যান্ড মিউজিক একটা অধ্যায় হয়ে থাকবে আমার কাছে মনে হয় অবশ্যই। মানে, এবং ব্যান্ড মিউজিক অনেক কিছু দিয়েছে, ভালো ভালো গান দিয়েছে, ভালো ভালো মিউজিশিয়ান প্রডিউস করেছে, সেটা কিন্তু ব্যান্ড মিউজিক করেছে। কিন্তু বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে মানে লেজেন্ডারি মিউজিশিয়ান ব্যান্ড মিউজিক থেকে এসছে আর কি। বাচ্চু ভাইয়ের কথা যদি বলি, কমল ভাই, নিলয় দাদের কথা বলি, মানাম আহমেদ, ফুয়াদ নাসের বাবু, আবু রহমান, অসাধারণ সব মিউজিশিয়ানরা কিন্তু ব্যান্ড থেকেই তৈরি হয়েছে। এবং এই জায়গায় তরুণদের জন্য কি পরামর্শ দিবেন ভাই, যারা সামনে আসছে, কাজ করতে চাচ্ছে? পরামর্শ ঠিক না, আমার যেটা আমি মনে হয় যে কিছু কিছু ভালো কাজ এখনো হয়, আমি এটা দেখি, কিন্তু আমার মনে হয় বিলো স্ট্যান্ডার্ড কাজই আমার কাছে মনে হয় একটু বেশি হয়, এটা আমার কাছে মনে হয়। কিন্তু এর ভিতরে ভালো কাজ যেগুলো, সেগুলো তো মানুষের ভালো লাগছে। ভালো শ্রোতা, আমার কাছে মনে হয় ভালো শ্রোতা, আগে আমাদের সময় যে ভালো শ্রোতা যারা ছিল, যাদের আমি বলবো যে তাদের মানে রুচি বোধ ছিল, একটা ছিল, সেই জিনিসটা অনেক অনেক কমেছে আমার কাছে যেটা মনে হয়। না হলে ওইসব গান, কিছু আমি গানের নামগুলো অনেক সময় বলে ফেলেছি, কিছু চটুল সস্তা গানগুলো কিন্তু প্রচুর ভাইরাল হয় এবং সেগুলো মানুষ শোনেও, তাতে আমার মনে হয় যে এই জিনিসটা একটা অবক্ষয় হয়েছে কিছুটা হলো। আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আয়োজন শেষ করব আজকের, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ভাইয়া। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা কাউকে যেন আহত না করি, মানে ভালোভাবে দেখি, যেটা ভালো, যেটা একদম নির্মল সুস্থ ধারা, পজিটিভ থিঙ্কিংটা যেন আমার মধ্যে বেশি, আমরা সহনশীল হই, এটাই আমার দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে, যারা দেখছে তাদের কাছে যাওয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো এবং আপনার একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। দর্শক, রিদম অফ টাইমসে এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন টাইমস অফ বাংলাদেশের। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, মন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি,
বোঝাতে পারিনি তার ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। মনকে যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মনকে যে চায় বলো, যারে দেখি লাগে ভালো।